আসসালামু আলাইকুম। ঢাবি ঘ ইউনিটের রেজাল্ট দেওয়ার পর উদ্ভাসের এক ঝাঁক কৃতি শিক্ষার্থীর যে ঈর্ষণীয় সাফল্য, সেই সাফল্যের ধারাবাহিকতায় সাফল্যের গল্পগুলো শোনার জন্য আমরা আবারও হাজির হয়েছি। আমাদের সাথে অনেকগুলো মেধাবী মুখ, অনেকগুলো পছন্দের মেধাবী মুখ ভাইয়া আপুকে আমরা দেখতে পাচ্ছি। এক এক করে আমরা আসলে তাদের গল্পগুলো শুনবো, কিন্তু তার আগে তোমাদের সবাইকে অনেক 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 অভিনন্দন যে তোমরা আসলে যেই কষ্টের মাধ্যমে আজকে এই নামের পাশে তোমরা হচ্ছে একটা ট্যাগ লাগাতে পারছো, বা নামের পাশে তোমাদের একটা পজিশন, তোমাদের যে কৃতিত্ব বা তোমাদের যে সাফল্য, সেই সাফল্যের আহ কাছে পৌঁছতে পেরেছো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং আজকের এই লাইভটাতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো প্রথমে আমরা যার কাছ থেকে একটু তার অভিজ্ঞতাটা শুনতে চাবো। অ্যাকচুয়ালি অভিজ্ঞতা বলতে এখানে বোঝাতে চাচ্ছি যে তোমাদের তো আসলে সবারই এখন খুব ভালো একটা অনুভূতি হচ্ছে। এটা একদম কমন তোমাদের একটা প্রশ্ন যে তোমরা এখন কেমন অনুভব করছো। অবশ্যই ভালো রেজাল্ট করছো, কাঙ্ক্ষিত একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছ, অবশ্যই তোমার অনুভূতিটা চমৎকার। কিন্তু স্টিল তোমার যদি এই যে আপস এন্ড ডাউনস এর এই যে তোমাদের অ্যাডমিশন জার্নিটা ছিল, সেখানের কোনো গল্প, সেখানের কোনো কথা যদি তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও, সেটা বলতে পারো। পাশাপাশি তোমার উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল, তোমাদের অনুজদের সাথে অনুজদের প্রতি তোমাদের যদি কোনো সাজেশন বা পরামর্শ থাকে সেটাও বলতে পারো। তো প্রথমে চলে যাচ্ছি ওয়ালিদের কাছে। ওয়ালিদ এবং হৃদয় দুজনকে আমরা একসাথে দেখতে পাচ্ছি, এবং দুজনই ঈর্ষণীয় একটা রেজাল্ট করেছো। তো প্রথমে ওয়ালিদের কাছে জানতে চাই, ভাইয়া কেমন আছো? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম। অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। বিশেষ করে তোমাদের এই যে কেমন আছির উত্তরে যে চমৎকার হাসিটা তোমরা দিয়েছো, এটা আসলে আমাদের ভালো লাগাটাকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রথমে ওয়ালিদ ভাইয়া তোমার কাছ থেকে জানতে চাই যে তোমার আসলে এই অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল। আপু, আমি তো মেইনলি সায়েন্সে ছিলাম। আমার এসএসসি এইচএসসি দুইটাই সায়েন্সে। তো আমার আর্টসে শিফট করার ক্ষেত্রে আমার মূলত আমি যখন সেকেন্ড ইয়ারে, তখন আমি আসলে ফিল করলাম যে সায়েন্সের যে সাবজেক্ট গুলা, এটা আমার অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগতেছে, অনেক ল্যাব, অনেক ক্লাস, এগুলো মিলে আমি হচ্ছে আপু একটু মানে প্রেশারাইজড হয়েছিলাম। তো তখন ভাবলাম যে আসলে আমি লাইফে কি করতে চাই। ওই টাইমটা আমি আমার ডিসিশনটা কি নিতে শুরু করলাম। এখন এইচএসসি আমি দিছি, আমার অনেক ভালো রেজাল্টই আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার হচ্ছে এই আমার মা বাবাকে ম্যানেজ করাটা একটু টাফ হয়ে গেছিল, কারণ সায়েন্সে আমি মোটামুটি ভালোই ছিলাম। তো এখন ওই পজিশন থেকে আমার আব্বা এক্সপেক্ট করছিল যে আমি হয়তো ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব। মাও চাইতো এরকমই, কিন্তু হঠাৎ করে আমি এই ডিসিশনটা চেঞ্জ করলাম, তখন তা মানে একটু মানে আপসেট হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার রেজাল্টের পরে তারা অনেকটাই সন্তুষ্ট, তাদের মুখে সেই হাসিটা এখন আছে। তো ওইখান থেকে আপু আর কি মেইনলি আমি ভাবলাম যে আমি শিফট করি। তো শিফট করব ভাবার পরে আমার কাছে অনেকগুলো কোচিং এর অপশন ছিল, কিন্তু আমি ক্লাস 8 থেকে উদ্ভাসের সাথে আছি। উদ্ভাসের বিভিন্ন কোর্স গুলো আমি করতাম, আর সায়েন্সে থাকায় উদ্ভাস তো, সায়েন্সে উদ্ভাসকে বিট করার মতো কোনো কোচিং আমার চোখে পড়ে নাই, আমি উদ্ভাসের সাথেই ছিলাম। তো এরপরে হচ্ছে আপু যখন উদ্ভাস এবার মানে ভার্সিটি খটা বের করলো, তো আমার কাছে কিছু কনফিউশন থাকা সত্ত্বেও আমি উদ্ভাসকে সিলেক্ট করলাম। কেননা উদ্ভাসের যে প্রিভিয়াস সার্ভিস গুলা, এগুলো হচ্ছে আমি অনেক বেশি অ্যাভেল করতে পারছি এবং অনেক হেল্পফুল ছিল আমার জন্য। তো আমি ভাবলাম উদ্ভাস যেহেতু এটা ফার্স্ট টাইম তাদের, এটা তারা অনেক বেশি মানে ইফোর্ট দিবে এটার পিছনে আমাদের জন্য, আমাদের যা সুবিধা দরকার, যা ফ্যাসিলিটিস দরকার উদ্ভাস সেটা প্রোভাইড করবে। আলহামদুলিল্লাহ উদ্ভাস সেটা করছে। এবং আমি ফুল যে টাইমটা ছিল অ্যাডমিশন পিরিয়ড, এখানে আমি বেসিক্যালি করতাম কি, যে আজকে ধরেন আমার বাংলা ক্লাস, তার আগের দিন রাতে আমি ম্যারাথনটা করে ফেলতাম। ম্যারাথন করে সকালে আমি অফলাইন ক্লাসে আসতাম, ক্লাসে এসে পড়াটা বুঝে যেতাম। পড়া বুঝে যাওয়ার পরে আমি বাসায় গিয়ে যে 2 দিন টাইম থাকতো, ওই 2 দিন টাইমে আমি শুধু ওই পড়াটাই পড়তাম, ওই সাবজেক্টে পড়া কমপ্লিট করে ফেলতাম। মানে আমার যে উইকের আজকে ডেইলি পড়াটা আমি ডেইলি কমপ্লিট করে ফেলছি, তারপরে দিন ইংলিশ ক্লাস সেম। তো এইভাবে দেখা যেত আমি প্রত্যেকটা উইকের পড়া, উইকলি শুক্রবার যে উইকলিটা হয়, উইকলির আগে আমি ওই উইকের পড়া 100% কমপ্লিট করে ফেলতাম। মানে কোনো গ্যাপ রাখার ট্রাই করতাম না, এবং কোনোটা থাকলে হয়তো আগে পিছিয়ে করে একটু মানে অ্যাডজাস্ট করে ফেলতাম। এভাবে আর কি আলহামদুলিল্লাহ ভাই আমি মনে হয় কনসিস্টেন্ট ছিলাম, এর জন্য আলহামদুলিল্লাহ এরকম সাফল্যটা আসছে। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। মানে আমি এই পজিশনে যে আসতে পারছি, আমি কখনো এক্সপেক্ট করি নাই যে ভাই আমি টপ 100 এর মধ্যে থাকতে পারবো কখনো। আমার যেখানে মানে কোনো এক্সপেকটেশনই ছিল না এত ভালো কিছু করা, আল্লাহ আমাকে এত ভালো নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি। আমার মা বাবা আমার জন্য অনেক পরিশ্রম করছেন, তাদের অনেক স্বপ্ন ছিল, সেগুলা যেটুকুই করতে পারছি তাদের প্রতি আমার মানে এই সবকিছু উৎসর্গ করতে চাই আমার মা বাবার প্রতি। তারপর আমার টিচার, আমার কিছু বড় ভাই, তারা আমাকে প্রতিনিয়ত গাইড করেছেন,
উদ্ভাসের অনেক সিনিয়র ভাইরা ছিলেন, আমি দেখা গেছে প্রায় রিটেন লেখে নিয়ে ভাইদের অনেক ডিস্টার্ব করছি, যে ক্লাস শেষে যায় ভাইদের বলছি ভাই চেক করে দেন কোনো ভুল আছে কিনা। হয়তো ভাইরা তাদের লাঞ্চ টাইম থেকে টাইম বের করে আমার খাতাটা চেক করে দিচ্ছে, এরকম হয়েছে অনেক সময়। থ্যাংক ইউ ভাই, আপনারা অনেক কষ্ট করছেন। আপনাদের এই কষ্টের জন্য কিছু করতে পারছি, আপনাদের কাছে গ্রেটফুল ভাইয়া, থ্যাংক ইউ। কষ্ট আসলে তুমি করেছো, আমরা এক্স্যাক্টলি। খুব একটা কষ্ট ভেবে করি নাই। মূল কষ্টটা তোমার ছিল, চেষ্টাটা তোমার ছিল, স্রষ্টা তোমার সহায় ছিলেন। আর তোমার কাছ থেকে যে প্রশ্নটা ছিল যে তুমি জুনিয়রদের জন্য কোনো পরামর্শ দিতে চাও কিনা, সেটা আসলে তোমার কথায় চলে এসেছে। যে তুমি কনসিস্টেন্সিটা বজায় রেখেছিলে, রেগুলার ক্লাস করতা, রেগুলার হচ্ছে পড়াটা রেগুলার শেষ করতা, ম্যারাথন ক্লাসের পরে অফলাইন ক্লাসটা করতা। সো এখান থেকে আসলে জুনিয়রদের যে সাজেশনটা সেটা আমার মনে হয় আমরা পেয়ে গিয়েছি। পেয়ে গেছি। অনেক ধন্যবাদ ওয়ালিদ তোমাকে। আলটিমেটলি ইনশাল্লাহ। হৃদয়ের কাছে না হ্যাঁ, আমার মনে হয় ওয়ালিদের সাথে কিছু যুক্ত করার আছে কিনা হৃদয়। এটা যেহেতু তোমরা দুইজন একই সাথেই প্রস্তুতি নিয়েছো দেখেও বোঝা যাচ্ছে। জি ভাইয়া। মোটামুটি ওয়ালিদ কিন্তু একদম 360 ডিগ্রি একটা আমাদেরকে ইয়া দিয়েই ওভারভিউ দিছে। দিলেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার কিছু যুক্ত করার আছে কিনা ভাইয়া? ভাই আসলে উদ্ভাসের থেকে আমার মানে একসাথে ক্লাস 8 থেকে পথ চলো, তো আমি উদ্ভাসের ক্লাস 8 থেকে মানে আমি যতটুকু মনে আছে জেএসসি পরীক্ষা আপনার ওই মডেল টেস্ট দিয়েছিলাম, তো সেখান থেকে আমার উদ্ভাসের পথ চলো। তো এরপরও এসএসসির মডেল টেস্ট আর আপনার এইচএসসিরও মডেল টেস্টে ছিলাম। দেন ভার্সিটি বিউনিটে শিফট করি। তো আমার কি ইচ্ছা ছিল সবসময় ল মেকিং এন্ড পলিসি মেকিং সেক্টরে শিফট করার। তো এক্ষেত্রে আমার খুব ইচ্ছা ছিল লতে পড়ার, আমি নিজের বেস্টটা ট্রাই করেছি। তো আমি আমার এই জার্নিতে অনেক স্ট্রাগল করেছি এবং অনেক হার্ড ওয়ার্ক করেছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হয়তো সবচেয়ে ভালো কিছু একটা দিবেন ইনশাল্লাহ। এবং আমি এভাবে কল্পনা করিনি যে আমি সায়েন্স থেকে 196তম হবো। তো এর পেছনে আলহামদুলিল্লাহ মানে অনেক ট্রাই করেছি, এবং আমার সবচেয়ে ভালো লেগেছে উদ্ভাসে কি, উদ্ভাসে খুব কনসিস্টেন্টলি একটা জিনিস মেনটেন করা হয়, ডেইলি এক্সাম নেওয়া হয়। ডেইলি এক্সাম আমি যদি কিছু নাও করি, আমার ডেইলি রিটেন প্লাস এমসিকিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেখানে যদি আমি লেখাপড়া আরো করি, তো মানে হার্ডওয়ার্কটা করলে সেই আউটকামটা আরো আলহামদুলিল্লাহ ভালো হয়। যেমন ডেইলি দেখা যেত যে ক্লাসে পড়ে আপনাকে 5 সামথিং 20 মিনিট এক্সাম দেওয়া লাগতো, তো সেখানে ডেইলি রিটেন থাকতো এন্ড এমসিকিউ দেওয়া লাগতো। তো এই ক্ষেত্রে ছোট ছোট একটা স্টেপ হইতে পারে হয়তো, বাট এই ছোট ছোট একটা স্টেপ থেকে হয়তো আরো ভালো কিছু আউটকাম আমার এসেছে আলহামদুলিল্লাহ। এবং একটা জিনিস আমি বলবো যে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক, যেটা আমি সবচেয়ে বেশি ফলো করেছি, এবং আমি মনে করি যে চান্স পাওয়ার ক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংকের কোনো মানে বেশি বেশি প্র্যাকটিস করে এটা কোনো মানে বিকল্প নেই। কারণ আপনি যখন একটা ভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে কোনো আহ, মানে প্রশ্নটা কেমন আসে বা কি বেসিসে কোন জায়গা থেকে বেশি কোন জায়গা থেকে কম কোন জায়গা থেকে আসলে একদমই আসে না, এটা আপনি বুঝতে পারবেন। তো আপনার আউটকামটা অনেক ভালো হবে। এন্ড সবচেয়ে মেইন জিনিস যে, মানে গেম চেঞ্জিং জিনিসটা আমি মনে করি রিটেনে। কারণ দেখা যায় যে সবাই বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওই এমসিকিউটা নিয়ে পড়েছে কি, বাট রিটেনটা নিয়ে তেমন আর আপনার ফোকাস করার সময় থাকে না হয়তো। কিন্তু এই দিক থেকে উদ্ভাসে একটা জিনিস আমার ভালো লেগেছে কি, যখন ডেইলি এক্সাম হয় ডেইলি এক্সামে রিটেন আপনাকে দেওয়া লাগতো। সো রিটেন দেওয়া লাগতো, ইভেন উদ্ভাস থেকে রিটেনের বই প্রোভাইড করা হতো, এবং রিটেনের এক্সট্রা ক্লাসও নেওয়া হতো, যে কারো কোনো সমস্যা থাকে ভাইয়া তোমরা বলো, আমরা আছি, আমরা ইনশাআল্লাহ তোমার প্রবলেম সলভ করে দিবো। সো রিটেন থেকে যখন আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার একটা হাই পসিবিলিটি থাকে ভালো একটা মেরিটে আসা। আলহামদুলিল্লাহ আমার এসেছে। সো আমি অসাধারণ। বলতে চাই কি, ওভারঅল আপনার এমসিকিউ প্লাস রিটেন এই দুইটা মিলিয়ে যখন আপনাকে ফোকাস করতে হবে, তো উদ্ভাস তাদের জায়গা থেকে সম্পূর্ণটাই এমসিকিউ প্লাস রিটেন অনেক ফোকাস করেছে, যেটা আমি আলহামদুলিল্লাহ মানে এখন মানে কি বলেছে ভালো একটা মিটে আসতে পেরেছি। থ্যাংক তো ইউ সো মাচ আপনার সাথে ওয়ালিদ এবং ধন্যবাদ। হৃদয়, তোমাদের এই যে একেবারে A to Z সবকিছু কাভার করে বলে দেওয়ার জন্য। একেবারে মানে সবার থেকে যা আসতো হয়তো বা তোমরা দুইজন প্রতিটা জিনিস একদম খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দিয়েছো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। এখন আমি সরাসরি চলে যেতে চাই তরিকের কাছে। আসসালামু তরিক আলাইকুম। সায়েন্স থেকে 194তম পজিশন অর্জন করেছে এবং ও ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট। তরিক, কেমন আছো? এই একই প্রশ্নগুলো তোমার কাছে, একেবারে সংক্ষেপে তোমার এই জার্নিটা একটু যদি আমাদেরকে বলতে, এবং জুনিয়রদের জন্য বিশেষ কোনো পরামর্শ আছে কিনা। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহ আমার আগে ওয়ালিদ আর হৃদয় মোটামুটি সব কভার করে ফেলেছে, আমার বলার একদম। মতো খুব কম কথাই রেখেছে। তো এরপরেও যেটা বলবো সেটা হচ্ছে যে উদ্ভাসে সবসময় শুরু থেকে আমাদেরকে বলা হতো যে ডেইলি ক্লাসগুলো করার আগে ম্যারাথন যেন আমরা করে আসি। অনেক সময় অনেকে শুনতো অনেকে শুনতো না, বাট আমার কথা থাকবে যে এই ক্লাসগুলো মানে ম্যারাথন আগে করে এসে না আসলেই আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে। কারণ হ্যাঁ। তখন আমার কাছে যে হয়তো আমি ম্যারাথনে সব কোশ্চেন করতে পারবো না, অনলাইন প্ল্যাটফর্ম, তো আমার অনেক কোশ্চেন জমে যেত যেগুলো আমি অফলাইনে সলভ করতাম।
অফলাইনে সলভ করার পর এসেও বাসায় বসে যখন করতাম, অনেক স্পেশালি ইংলিশে মানে অনেক মনে হইতো যে এখানে আমার ঝামেলা। ইংলিশের পর যেটা সবচেয়ে বেশি আরো প্যারা দিত সেটা হচ্ছে বাংলা। ওকে। বাংলা খুব কম পড়া হতো কলেজ লাইফে আর কি। তো তখন আমি কি করতাম, কোশ্চেন অ্যান্সারে মানে এমন ভাবে কোশ্চেন করতাম, এটা আমার কাছে প্রাইভেট টিউটরের মতো কাজ করেছে। আমার একদম কোনো প্রাইভেট একদম। টিউটর ছিল না। আমি বলবো যে ওনাদের জন্য মানে গ্রেট থ্যাঙ্কস আর কি, যে ওনারা একদম প্রাইভেট টিউটরের মতো কাজ করতো, মানে হিরো ফ্রম দ্য অসাধারণ। কার্টেন আর কি বলা যায়। তো থ্যাংক ইউ সো মাচ এটাই আর তোমাকে। কি। আর বলবো যেটা হচ্ছে, পার্সোনালি আমার পরীক্ষার হলে আমি প্রচুর নার্ভাস ছিলাম। আমার হাতের লেখা প্রচন্ড বাজে ছিল, হাত কাঁপছিল। মানে কথা হচ্ছে, আমার প্রিপারেশন টাইমে আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম। আমার সব ঠিকঠাক থাকলে আমি সায়েন্স থেকে হয়তো প্রিপারেশন নিতাম, বাট অনেক কারণে আমার মানবিকে শিফট করতে হয়েছে। সিদ্ধান্তটা নিতে হয়েছে। নিতে হয়েছে। আমার কাছে শুধু এই 3 মাসই সময় ছিল। যখন আমি পরীক্ষার হলে ঢুকেছিলাম তখন আমার কাছে জিনিসটা মনে হয়েছিল যে আমার কাছে এটাই লাস্ট অপশন। অ্যাজ এক্স্যাক্টলি। আমার ব্যাকগ্রাউন্ড বা যেটাই বলি, সেখান থেকে আমার কাছে এটাই লাস্ট অপশন, এর বাইরে আমার কোনো অপশন নাই। তো তখন বেশি নার্ভাস হয়ে গেছিলাম, তারপরেও আমার এই পজিশন আসছে। তো এখানে একটা অ্যাডভাইস দিব যে প্রিপারেশন এমন ভাবে নিতে যেন পরীক্ষার হলে যদি আমি ব্ল্যাক আউট বা নার্ভাসও হয়ে যাই, এরপরেও যেন পজিশনটা 1 থেকে 200 বা 300-র মধ্যে থেকে যায়, এরকম একটা অসাধারণ প্রিপারেশন। অসাধারণ তরিক। এটাই আমি এত বলবো। সুন্দর ইন্সপায়ারিং গল্প শুনলে আমার মনে হয় যে কেউই আসলে ইন্সপায়ার্ড হবে। এবং ইনশাল্লাহ তোমার মতন তোমার জুনিয়র যারা আছে তারাও তোমার মতন এরকম সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারবে। আমি চলে যাব মালিহার কাছে। মালিহা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। হ্যাঁ, তো আমরা তো ভালো আছি। তোমাদের হাসি মুখ দেখে আরো অনেক বেশি ভালো লাগছে। তোমার এই সাফল্যের মানবিক থেকে 231তম, অসাধারণ অসাধারণ রেজাল্ট। তো এই thank you সাফল্যের ভাইয়া। পেছনের গল্পটা একেবারেই ছোট করে একটু জানতে চাইবো। একেবারে ছোট করে হচ্ছে যে শুধু অ্যাডমিশন পিরিয়ডে না, একদম কলেজ লাইফ থেকে মেইন বইটা ভালো করে পড়া, প্লাস হচ্ছে উদ্ভাসের প্রিপারেশন বুক এবং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা অলওয়েজ। এন্ড উদ্ভাসের যে কিউএনএ সার্ভিসটা ছিল সেটা খুবই ভালো, খুব দ্রুত হচ্ছে তারা রিপ্লাই দেয়। এই জিনিসটাও হচ্ছে পড়ার মধ্যে মনোযোগ ধরে রাখতে অনেক হেল্প করে আমাদের। আর এক্সাম গুলো হচ্ছে অনেক সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দেয় সাথে সাথে একটু পরে। এটার জন্য সব মিলিয়ে আর কি আলহামদুলিল্লাহ এই রেজাল্ট। উদ্ভাসকে অনেক থ্যাঙ্কস এটার জন্য। আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই ভিউগুলো শেয়ার করার জন্য। তোমার কি জুনিয়রদের জন্য কোনো বিশেষ পরামর্শ আছে কিনা? আমার জুনিয়রদের জন্য হচ্ছে একটাই অ্যাডভাইস, সেটা হচ্ছে ইন্টার থেকেই ভালোভাবে পড়ো, আর অ্যাডমিশনে হচ্ছে প্রিপারেশন বুকটাই আগে পড়ো কোয়েশ্চেন ব্যাংকের আগে। সেটা হচ্ছে ভালো হবে, মানে বেসিকটা স্ট্রং হবে। অলরাইট অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা ওয়েলকাম। একটু চলে যেতে চাই শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আপু একটু আনমিউট করতে হবে, তুমি আনমিউট করতে ভুলে গিয়েছো। ওকে, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। আহ কেমন আছো আম, আপু? আমি অনেক ভালো আছি, আপনারা আশা করি ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শ্রাবন্তী, তোমার কাছ থেকে আসলে এক ধারাবাহিকভাবে একই প্রশ্ন, যে তোমার আসলে অ্যাডমিশন জার্নিটা কেমন গিয়েছে, কেমন ছিল আসলে তোমার উদ্ভাসের সাথে জার্নিটা? তুমি ফুল কোর্সে ছিল, অর্থাৎ ক্লাস, এক্সাম এবং ম্যাটেরিয়াল সবকিছু সহযোগিতা পেয়েছো। ওভারঅল তোমার জার্নিটাই আসলে আমরা কিভাবে তোমার সাথে থাকতে পেরেছি, এবং তোমার যে জার্নিটা সেই এক্সপিরিয়েন্সটা যদি তুমি আমাদের সাথে একটু শেয়ার। আমার বলতে চাই যে আমি উদ্ভাসের জয়পুরহাট ব্রাঞ্চ থেকে ক্লাস করছি ফুল কোর্সে। মানে জয়পুরহাটে যে এত ভালো একটা মানে সুবিধা পাবো, এটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য। আর উদ্ভাসের ভাইয়া বা আমি যে পড়ছি এটা অনেক মানে অনেক হেল্পফুল ছিল। বা বইগুলো বা আমি হচ্ছে অনলাইনে এক্সাম দিতাম, ওইটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। বা লাইভ ক্লাস করতাম, লাইভ এক্সাম ছিল ওগুলা করতাম, অ্যাটেন্ড করতাম। বা ওগুলা অনেক আসলে ভালো আসলে। তোমার কাছে কি আপু রেজাল্টের পরে এই আফসোসটা লাগতেছে যে অনেক সময় আমাদের মধ্যে এরকম একটা মিথ কাজ করে যে ঢাকার বাইরে হচ্ছে ক্লাস করলে ঠিকভাবে প্রপার সার্ভিসটা পাওয়া যাবে না, ঢাকার ভেতরেই থাকতে হবে, এরকম কোনো কিছু কি এখন রেজাল্টের পরে আর মনে হচ্ছে কিনা? না, এটা মনেই হয়নি, কারণ উদ্ভাসে এত ভালো ক্লাস করে। আমি যদি বাইরেও করতাম বা আমার মনে হয় কি আমি এখানে থাকে অনেক ভালো করছি আসলে। মায়ের কাছে মানে ছিলে, অনেক, আফটার অল ফ্যামিলির কাছে ছিলে। হ্যাঁ, বাসায় থেকে পড়াশোনা করা। আর এখানকার ফ্যাসিলিটি অনেক ভালো, টিচাররা অনেক ভালো হেল্পফুল আসলে। আমার মনে হয় যে যেখানেই থাকি না কেন পড়া তো আসলে আমার ব্যাপার, আমি যেখানেই থাকি। হ্যাঁ, একদম। অনেক ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে। তোমার জুনিয়রদের জন্য কিছু কি বলার আছে?
আমি জুনিয়রদেরকে বলতে চাবো যে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা শুরু করে দিতে। আর যদি কেউ মানে বাসায় থেকে পড়াশোনা করতে চায়, ওখানে তো উদ্ভাস আছেই। আচ্ছা, একদম একদম। ঠিক আছে শ্রাবন্তী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হবে, কথা হবে। এবার চলে যাচ্ছি একটু রাহির কাছে। আসসালামু রাহি, আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, এবং তোমাদের সাথে কথা বলতে পেরে, তোমাদের এই সাফল্যের গল্পগুলো শুনতে পেরে এবং শোনাতে পেরে আমরা আসলে আমাদের যে ভালো থাকে সেটা আরো 1 ডিগ্রি বেড়ে গিয়েছে। রাহি আপু, তোমার কাছ থেকে একটু জানতে চাই তোমার অ্যাডমিশন জার্নিটা অবশ্যই, এবং সেই সাথে একটু জানতে চাই যে আহ, তোমার যে আমাদের যে ক্লাসের পাশাপাশি, হ্যাঁ, আমাদের দেখা যায় যে অনেক বেশি পরীক্ষা দেওয়ার যে জায়গাটা, সেটাকে আমরা অনেক বেশি জোর দিই। তো তোমার আসলে পরীক্ষা দেওয়া হয়েছিল কিরকম, বা ওটা তোমাকে আসলে মূল পরীক্ষায় কেমন হেল্প করছে? যেমন আমরা প্রায় স্টুডেন্টদের কাছ থেকে শুনে থাকি যে ওরা যখন মূল ঢাকা ইউনিভার্সিটির বা মূল পরীক্ষা দিতে যায়, ওদের কাছে মনে হয় যে ওরা উদ্ভাসের এক্সাম দিচ্ছে। তো তোমার সাথে এরকম কিছু হয়েছিল কিনা এক্সাম রিলেটেড? সেই জার্নিটা যদি একটু বলতে, সেই গল্পটা যদি একটু বলতে। যদি সত্যি করে বলি, হ্যাঁ এটা সত্যি যে আসলে আমি উদ্ভাসের মডেল টেস্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমার মূল প্রবলেমটা ছিল হচ্ছে আমি শুরু থেকে ভালো একটা গাইডলাইন পাইনি, বা দেখা যায় যে অনেকে বড় ভাই বোনদের পরামর্শ নেয়, নিয়ে বুঝে যে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনটা আসলে কিরকম প্যাটার্নে আসে, কিন্তু আমি ওইরকম গাইডলাইন পাই নাই। এটাই আমার মূল প্রবলেম ছিল। বাট লাস্টে এসে আমি যদি বলি আমার মূল প্রিপারেশনটা আমি কখন নেই, সেটা হচ্ছে লাস্ট 1 মাসেই আমি আমার মূল প্রিপারেশনটা পুরো নিয়ে ফেলি। তার আগে বলতে পারেন যে আমার আসলে আইডিয়া ছিলই না, আমি মানে যেটা সামনে পাইছি সেটাই পড়ে গেছি। বাট আসল কথাটা হচ্ছে ঢাবির জন্য কিন্তু অনেক বেশি যে পড়তে হবে এমনও না। সো আমি উদ্ভাসের মডেল টেস্ট ব্যাচে যখন ভর্তি হই, আমাকে যে 2টা বই দেওয়া হয়েছিল, ফাইনাল টাচ আর হচ্ছে মডেল টেস্ট বুক। আমি যখন ফাইনাল টাচে, আমি বাংলা ইংলিশ তেমন একটা পড়ি নাই, আমি ফাইনাল টাচে জিকেটার উপর বেশি এমফাসিস দিছি। বাট আমি যখন, আমার মনে আছে ফার্স্ট আমি খুলে আমি অবাক হয়েছিলাম যে এখানে বেসিক জিকে কেন দেওয়া। বেসিক গুলো তো আমরা আগেই পড়ে আসছি, হ্যাঁ, আমরা মানে আরো কঠিন জিকে কেন দেয়া হয়নি। বাট আমি যখন এসব পড়ে মানে ফাইনাল টাচ করে যখন আমি ঢাবির পরীক্ষা দিতে গেছি, তখন আমি বুঝতে পারছি যে আসলে বেসিক থেকেই কোয়েশ্চেন আসে। জাস্ট 4-5টা কোয়েশ্চেন থাকে যেগুলো আলাদা, আর ম্যাক্সিমাম এক্স্যাক্টলি। বেসিক থেকেই কোয়েশ্চেন আসে। এটা আমাকে অনেক ওয়ান্ডারফুল। হেল্প করছে। আর খুব হচ্ছে আমি সুন্দর একটা রিয়েলাইজেশন। আমি আসলেই হচ্ছে যারা লিখছেন আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, যে আসলে আমি আপনাদের সম্পর্কে এরকম একটা ধারণা পোষণ করছি যে উনারা কেন এটা দিছে। বাট আমি ভুলে গেছিলাম আমি আসলে একজন স্টুডেন্ট, আর উনারা টিচার, উনারা অনেক বেশি ভালো জানেন। বাট এট দ্য সেম টাইম আমি অনেক বেশি গ্রেটফুল যে হচ্ছে এত ভালো সার্ভিস দিছে। এটা মডেল টেস্ট ব্যাচ ছিল, বাট বলবো যে ওরা আমাকে এমন ভাবে ট্রিট করা হয়েছে যেন আমি আসলেই ওদের হচ্ছে পুরা ফুল কোর্সটা নিয়েছি, আমাকে আলাদা ভাবে দেখা হয় নাই। আর হচ্ছে পরীক্ষাগুলো অনেক বেশি হেল্পফুল ছিল এক কথায়, যে আমি অনেক কিছু মানে বুঝতে পারছি যে কতগুলা দাগাইলে আসলে আমার জন্য, মানে অনেকে আছে না যে পাস মার্কস দাগায় শুধু, বাট অনেকে আছে যা মানে পুরা সব অ্যান্সার করে আসে, যা খুশি তা কাটা গেলেই হয়ে গেল। একদম। কিন্তু আমি মডেল টেস্ট পরীক্ষাগুলো দিয়ে বসছি, ফার্স্টে হচ্ছে আমাকে পাস মার্কটা কনফার্ম করতে হবে। তারপর যদি আমি রিস্ক নিয়ে 3-4টা দাগাইতে চাই পজিশনটা আর একটু উপরে নেওয়ার জন্য, তখন সেটা ঠিক আছে। এটা এইটা আবার সব থেকে বেশি হেল্প করছে জাহাঙ্গীরনগরে। জাহাঙ্গীরনগরে আলহামদুলিল্লাহ আমি 32তম হয়েছি সি ইউনিটে। মাশাআল্লাহ। ওখানে মাশাআল্লাহ। আমি যে মডেল টেস্ট বুকটা দেওয়া হয়েছিল, আমি ফার্স্টে মানে দেখছিলাম যে কোনটা করলে আমার মার্কস বেশি আসে, জাস্ট যেগুলা পারি সেগুলা দাগাইলে নাকি আমি সবগুলা দাগাইলে রিস্ক সহ কোনটা বেশি আসে। তো আমি খেয়াল করে দেখলাম যে আমি রিস্ক নিয়ে 3-4টা দাগাই আমার মার্কসটা একটু হইলেও বেশি আসে। আর আমি পরীক্ষায় সেটাই ফলো করছিলাম, আলহামদুলিল্লাহ আমার ভালো হচ্ছে পজিশনটা। উদ্ভাসের কাছে আমি সত্যি গ্রেটফুল যে এত ভালো অসাধারণ সার্ভিস। অসাধারণ রাহি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনফ্যাক্ট তুমি যেভাবে করে তোমার জার্নিটা একদম জাহাঙ্গীরনগর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার হল মডেল টেস্ট কিভাবে হেল্প করেছে, আমার মনে হয় আলাদা করে আর কিছু বলার দরকারই নাই, যে তুমি একদম মানে সবকিছু কভার করে ফেলেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব জুবারিয়ার কাছে। জুবারিয়া, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তোমাদেরকে দেখে অসংখ্য মানে মনটা আরো বেশি, অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। তো তোমার কাছেও একই প্রশ্ন, তোমার জার্নি কেমন ছিল, কিভাবে করে ক্লাস করেছো, অনলাইন ক্লাসের সাথে অফলাইন পরীক্ষাগুলোকে কিভাবে ব্যালেন্স করেছো, এবং সবকিছু মিলিয়ে তোমার জার্নিটা বলবে একেবারেই ছোট করে, এবং জুনিয়রদের জন্য যদি কোনো পরামর্শ থাকে আপু। ভাইয়া আসলে আমি হচ্ছে অনলাইন ক্লাসগুলোই মূলত মানে
করতাম আর কি। ওখানে তো ক্লাসগুলোর ডিউরেশন অনেক বেশি থাকে, ওইগুলো মানে 3 ঘন্টার কাছাকাছি প্রায়। এই ক্লাসগুলো করলে আমার মনে হয় যে অনেক মানে যথেষ্ট প্রায় বলতে গেলে। তারপরেও আমি হলো অফলাইনের ক্লাসগুলো করতাম, ভাইয়ার বলতো যে এখানে এসে ক্লাস করতে পারো, তোমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আসবা। তো আমি ক্লাসগুলো করতাম। আর এক্সাম গুলার কথা তো মানে না বললেই না, সব এক্সাম গুলো আমি দেওয়ার ট্রাই করতাম, মানে অফলাইন অনলাইন সব এক্সাম গুলাই দিতাম। আর অনলাইনে এক্সাম যেগুলা দিতাম সেগুলাতে রেজাল্ট আমার খুবই খারাপ আসতো। তারপরে আমি প্র্যাকটিস এক্সাম গুলাও দিতাম। মানে এক্সাম গুলা দেওয়াতে যে আমার কি পরিমাণ উপকার হয়েছে এটা তো আমি এক্সামে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল পরীক্ষাতে বুঝতে পারছি যে কি বাহ, পরিমাণ হেল্প আমার হয়েছে। বাহ। তো আলাদাভাবে রিটেনের সেভাবে কোনো প্রিপারেশন আমার নেওয়া হয়নি, তো এক্সাম গুলার মাধ্যমে আমার প্রিপারেশন হয়ে গেছিল আর কি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জুনিয়রদের জন্য কিছু বলতে চাও? জুনিয়রদের ক্ষেত্রে বলবো যে তোমরা হলো শুরু থেকেই প্রিপারেশন নিতে থাকো, মানে ইন্টারের শুরু থেকে। আর কনসিস্টেন্ট থাকতে হবে অবশ্যই, এক্স্যাক্টলি, এটাই। কনসিস্টেন্সি, ইয়েস, ভেরি গুড। জুবাইরা, অসাধারণ তোমার চেষ্টা যে পরিণত হয়েছে সফলতায়। তোমার এই জার্নিতে আমরা তোমাদের সাথে থাকতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক অনেক আনন্দের। এবার আমি চলে যাব নাফিসার কাছে। নাফিসা, আসসালামু আলাইকুম আপু। সায়েন্স থেকে 723তম স্থান অধিকার করেছো, কেমন লাগছে? আর তোমার জার্নিটা একটু আমাদের সাথে শেয়ার করবে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহ অনুভূতি তো মানে প্রকাশ করার মতো না, মানে ভাষায় প্রকাশ করতে মানে পারতেছি না, কিন্তু মানে অনেক অসাধারণ অনুভূতি হচ্ছে, মানে আল্লাহ, বিশ্বাসই হচ্ছে না আসলে। প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না, পরে আমি আপনাকে মেসেজ দিই যে আমি কি আসলে চান্স পাইছি আদৌ, তারপর আপনি আচ্ছা, বললেন হ্যাঁ তুমি চান্স পেয়েছো। তো আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার প্রতি অনেক অনেক আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। মানে হাউ আমার ওয়াজ দ্য জার্নি আপু? যেহেতু সরাসরি তোমাকে ক্লাসেও পেয়েছি, দেখেছি, তো সেই জায়গা থেকেই জানতে চাইবো যে এক্সপেরিয়েন্স কেমন ছিল, কিভাবে করে এই এই সাকসেসের পেছনের গল্পটা কেমন ছিল, কিভাবে প্রস্তুতি নিয়েছো? আর একেবারেই ছোট করে জুনিয়রদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। উদ্ভাসের সাথে তো আমি ক্লাস 8 থেকেই ছিলাম। তো এই জন্য হচ্ছে উদ্ভাস ভার্সিটি এবার প্রথম লঞ্চ করলো, আমার একটা মানে মানে গাট ফিলিং ছিল, যে বিশ্বাস ছিল যে উদ্ভাসের সার্ভিস কখনো মানে খারাপ হবে না। যে আমি আমার ডিসিশন মানে নিয়ে যে আমার কোনো ভুল হয় নাই, আমি এটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, যে আমি আলহামদুলিল্লাহ, উদ্ভাস করছিলাম। তো উদ্ভাসের ওয়েবসাইটটা এত সুন্দর করে গুছানো যে আমার ওয়েবসাইটে ঢুকে আমি সবকিছু গোছানো পেয়েছি। তো তারপর ম্যারাথন লাইভ ক্লাসগুলো আমি লাইভ করতাম না, রেকর্ডিং মানে রেকর্ডেড ক্লাসগুলো করতাম। কারণ কি আমি এত টাইম আসলে লাইভে বসে ক্লাস করলে দেখা যেত যে আমার নিজের টাইম হতো না পড়ার। বাট আলটিমেটলি এটা কিন্তু একটা সুবিধাও, তাই না? যেহেতু লাইভ গুলো রেকর্ডেড থেকে যেত, তো তোমাদের কাছে কিন্তু এটা যে কোনো সময় করে নেওয়ার জন্য অবশ্যই সুযোগ হতো। তো প্লাস যতটুকু প্রয়োজন হয় এক্স্যাক্টলি, স্পিড হ্যাঁ, বাড়িয়ে প্রয়োজন কমিয়ে অনুযায়ী, যেটা একদম একদম। আমি শুরু থেকে কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করেছিলাম, যে কোনো লাইভ আমি জমতে দিই নাই, যে লাইভ বাহ, আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে তো আমি হচ্ছে যেভাবে হোক আমি মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তো সকাল 3টা বাজে উঠে আমাকে প্রতিদিন মানে রেকর্ডেড লাইভটা দেখে শেষ করে বাহ, তারপর ফার্ম গেটের ব্রাঞ্চে আমি প্রথমে 7টার ব্যাচে ভর্তি হয়েছিলাম। তো তখন আমি ক্লাস করে মানে ম্যারাথনটা করে তারপর ক্লাস করতে চলে যেতাম। বাহ। তো এবার হচ্ছে আমি ক্লাস করতাম সবগুলো রেগুলার। আর যে উদ্ভাস থেকে সব ধরনের মেসেজ চলে আসতো যে রেজাল্টের, ওখানে একটা মেরিট পজিশন থাকতো, যে সেন্ট্রাল পজিশন, তারপরে ব্রাঞ্চ পজিশন। ওটা আমাকে একটু মোটিভেট করতো, যে আমি দেখতাম যে আমার পজিশন ভালোই আসতেছে। মাশাআল্লাহ, এটা দেখে হচ্ছে আমি প্রতিদিন মানে আরেকটু যদি ভালো আসে, যদি এরকম মানে ইন্সপায়ার্ড নিজেকে হইতাম। পুশ করার যে জায়গাটা। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে নাফিসা। এই জার্নিটা কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি, অর্থাৎ জুনিয়রদের জন্য তুমি যা বলতে চাও তা কিন্তু তোমার এখান থেকেই মূলত একদম বিস্তারিত বের হয়ে চলে এসেছে। তো এবার আমরা চলে যাব ফারহানার কাছে। ফারহানা আফরিন, আর্টস থেকে, মানবিক থেকে 1072তম স্থান অধিকার করেছো। ফারহানা, ছোট করে তোমার জার্নিটা কেমন ছিল এবং তুমি আমাদের জুনিয়রদের জন্য কি বলতে চাও? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম প্রথম আসসালাম। থেকে আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমরা অনেক ভালো আছি। তুমি কেমন আছো এবং তোমার জার্নিটা যদি আমাদের সবার সাথে একটু শেয়ার করতে?
জি আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। ভাই আমি তো মানবিক থেকে ছিলাম, তো আমার মেইন টার্গেটই ছিল ঢাকা ইউনিভার্সিটি। আর এই জন্য কলেজ থেকে আমি মেইন বুকটা, মেইন ইংলিশ আর বাংলাটা আর কি অ্যাডমিশনের মতো করে আর কি পড়ার চেষ্টা করেছি। তো এইটা আমার অ্যাডমিশন পিরিয়ডে অনেক হেল্প করছে। আর জিকে অতটা পড়া ছিল না, এই জন্য অ্যাডমিশন পিরিয়ডে আমার মনে হয় আমি জিকেই পড়েছি। আচ্ছা তো আচ্ছা, বাহ। বাংলা আর ইংলিশে অত এফোর্ট দেওয়া লাগে। বেসিক ভালো হওয়ায় হয়তো এই জায়গাটায় একটা সুবিধা তুমি পেয়েছো। তো সেইটাকে কানেক্ট করে জাস্ট তুমি এইভাবে করে একটু যদি বলো যে বেসিক ভালো রাখাটা জুনিয়রদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তারা আসলে এইচএসসি তে বেসিকটাকে কিভাবে ভালো করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বেসিক মেইনলি ইংলিশ আর বাংলার জন্য। আর জিকে অবশ্যই, জিকের জন্য প্রথম থেকে কিছু কিছু নিউজ পেপার বা নর্মাল যেগুলো জানা দরকার। আমার মনে হয় একটা আমার জিকের যে বই অনেক বাজারে আছে, ওটা প্রথম থেকে একবার পরীক্ষায় কি আসবে এটা চিন্তা না করে একবার শেষ করা, নিজের মতো করে। সব থেকে ঊর্ধ্ব আমার যেটা মনে হতো, আমি একটা টপিক ধরলে ওই টপিকে পুরোভাবে আমি উপলব্ধি না করে ওই টপিক ছাড়তাম না। বাহ। আমার প্রথম এইরকম অ্যাডমিশন পিরিয়ডে ছিল যে জিকে আমি যেহেতু আগে পড়ি নাই। তো প্রথমে আমার মনে হয়তো পরীক্ষায় আমার ভালো করতে হবে না, কিছু করতে হবে না, আমি আগে দেখছি কি টপিক আছে। এই টপিকটা তো জানতাম না, তো এই টপিকে আমি সবচেয়ে বেশি করে দিব। তো ভেরি এরকম নাইস। করে করে কলেজের আমার যে কোচিং এর পরীক্ষা তেমন একটা ভালো হইতো না। তো তবুও আমি ওই জিনিসগুলো করতে করতে টাইম লেগে যেত, আমি পরীক্ষার জন্য কখনোই আর কি পড়া হয় না এইভাবে। তো লাস্ট টাইমে যখন মডেল টেস্টের সময় হলো, আমি আবার এই যে সিভিক একটা, তারপর সম্ভাবনা পরীক্ষা দিয়েছিলাম উদ্ভাসে। তো ওইখান থেকে মেধাবৃত্তি পাওয়ার পর ওইখানে ভাইগুলো মাঝে মাঝে খোঁজ খবর নিত। তো বাহ। অন্য কোচিং এ ভর্তি থাকলেও আমার মাঝে মাঝে মনে হইতো আমি উদ্ভাসের স্টুডেন্ট। আচ্ছা, তো তুমি তারপর অবশ্যই আমাদের ওই স্টুডেন্ট, আমাদের সাথে যেহেতু ছিলে, এটা এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে ফারহানা, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। সামনে আমরা আবারও আসবো তোমার কাছে। এবার আমরা একটু চলে যেতে চাই নাবিলার কাছে। নাবিলা মানবিক থেকে আছো আমাদের সাথে। আপু একটু আনমিউট করবা, কেমন আছো? এবং তোমার কাছ থেকে একটু ছোট্ট করে বাকিদের মতোই জানতে চাই যে তোমার আসলে জার্নিটা কেমন ছিল। আপস এন্ড ডাউনস এর জার্নি, অবশ্যই এই জার্নিটাই আসলে আমরা কিভাবে তোমাকে হেল্প করতে পেরেছি, বা তোমার যারা অনুজ আছে যারা পরবর্তীতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে বা এখনো দেখছে, তারা তোমার কাছ থেকে শুনতে চায়। তো তাদের উদ্দেশ্যে যদি আসলে তোমার কিছু বলার থাকে নাবিলা। জি আসসালামু আলাইকুম আপু ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম অবশ্যই আসসালাম। আশা করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভাইয়া, আমি তো আর্টস থেকেই ছিলাম, মানবিক থেকে 1628তম। আমার আগে যে ভাইয়া আপুরা বললো ওদের রেজাল্ট আমার থেকে অনেক ভালো। তো আসলে ওরা যে আহ নির্দেশনা দিল ওগুলো আমার থেকে আরো বেশি ভালো হবে। আমি যতটুকু করছি ওরা অবশ্যই আমার থেকে আরো বেশি ভালো করছে। তো ওদের উপরে আমি আর কি বলবো জানি না। তো আমারটা একটু অন্যরকম, আমার জার্নিটা খুবই কঠিন ছিল ভাইয়া। যে আমি এইচএসসি এক্সাম থেকে ভীষণ অসুস্থ। তো আচ্ছা আচ্ছা। এইচএসসি এক্সামটাও দিচ্ছি, খুবই কঠিন পরিস্থিতি ছিল যে আমি সিট বেডে থেকে এক্সাম দিব এরকম একটা অবস্থা। এক্সাম দিচ্ছি না, ক্যান্সেল হয়ে যাবে এবার। তো তারপরেও এক্সাম দিলাম। আম্মু বাবা খুবই ভরসা দিচ্ছে যে না তুমি পারবা। চেষ্টা করছি, ওর মধ্যে থেকে খুবই অসুস্থ ছিলাম। তো তারপরেও এখন অ্যাডমিশনে ভর্তি হওয়ার পরেও অনলাইন অফলাইন দুটাতেই ছিলাম অভ্যাসে, কিন্তু অফলাইন ক্লাসগুলো একদমই করতে পারতাম না। তো অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ করে গেছি, যে করে হোক অনলাইন লাইভ ক্লাসগুলো করতাম। তারপর মাস্টার ক্লাস ছিল, আর অনলাইনে কিউএনএ সার্ভিসটা ছিল। যে কোনো সমস্যা হলে যখন তখন কোশ্চেন করতে পারতাম, এটা খুব ভালো লাগতো। তো এর জন্য আমার আর আবার ব্রাঞ্চে যাইতে হতো না কোনো সমস্যার জন্য। তো এই এর মধ্যেই যেভাবে পড়াশোনা করছি, শেষের একটা মাস খুবই কষ্ট করার পর ভাই এরকম ছিল যে ঢাকাতেই পড়বো এই ইচ্ছায়, একটা পরীক্ষাই দিব, যা হবে। আমি এরপরে নিজের শরীরের জন্য সুস্থ থাকার চেষ্টা করব, এই অবস্থায় কিভাবে এক্সাম দিব বুঝতেছি না। তারপর এক্সাম দিই। আর তারপর জাহাঙ্গীরনগরের এক্সাম দেওয়া হয় নাই, কোথাও আর দেওয়া নাই। আমি ভাবতেই পারি নাই যে আমার এখানে পজিশন আসবে। তো আমি এটা এটা মানে আসলে যেটা অনেক করছি আসলে আল্লাহর ইন্সপায়ারিং কাছে কোটি নাবিলা, শুক্রিয়া। অনেক বেশি ইন্সপায়ারিং। অসুস্থতা সত্ত্বেও তুমি যেভাবে বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনের এত প্রতিকূলতা কাটিয়ে উঠে নিজেকে ঘুরে দাঁড়িয়েছো। একদম ঘুরে দাঁড়িয়েছো এবং একটা পজিশন পেয়ে চান্স পেয়েছো, আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুকরিয়া এবং তোমাকে অনেক 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 বেশি অভিনন্দন। তাহলে আমরা আমরা একদম শেষে আমাদের আতিক। আতিকের কাছে চলে যেতে চাই। আতিক একটু আনমিউট করবে ভাইয়া, এবং কেমন আছো একটু জানিয়ে দাও।
আসসালামু আলাইকুম আপন ভাইয়া, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আতিক। ধারাবাহিকভাবে তোমার কাছে একই জিনিস জানতে চাই যে তোমার আসলে এই অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল, এবং সেখান থেকে আসলে তোমার যদি কিছু শেয়ার করার থাকে এবং জুনিয়রদের জন্য কিছু যদি বলার থাকে সেটা একটু জানিয়ে দাও। হ্যাঁ, অবভিয়াসলি। অ্যাকচুয়ালি আমার কাহিনীটা খুব মজার। আমি অ্যাকচুয়ালি আসতে গেছিলাম, তো আমার ফ্রেন্ডরা ছিল সায়েন্সে। তো ওরা তো ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে উদ্ভাসে। তো তখন আমি জানতাম না যে আজ থেকে উদ্ভাস কিছু একটা করতেছে। তো আমার চিন্তা ভাবনা ছিল যে ফ্রেন্ডরা যেখানে যাবে আমি ওখানে যাবো। তো ওরা ঢাকা চলে আসছে, আমি তখন বাড়িতে। তো আমি ডিরেক্ট আইসা উঠছি ওইখানে আজিমপুরে। তো উঠার পরে ওরা বলতেছে যে উদ্ভাসও স্টার্ট করছে এখন আছে। তো আমি সরাসরি উদ্ভাসে ভর্তি হয়েছি। তো সাবরিনা আপু আমার একটা ক্লাস হ্যাঁ, বলো। সাবরিনা আপু আমার একটা ক্লাস নিয়েছেন, আমি আমি মনে আছে আমার। রিটেনে আমার মনে আছে, রিটেনে খুব খারাপ হতো। তো সাবরিনা আপু ধরে ধরে একদম ধরে ধরে আমার বাংলা কয়েকটা সলভ করে দিতেন। এন্ড ওইটার ফলাফল স্বরূপ আমার এই বোর্ড এক্সামে, আমার ঢাকা ইউনিভার্সিটি এক্সামে 14.5 আসে বাংলাতে রিটেনে। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এইখানে আমার ডিফারেন্সটা আসলে মিট হয়ে গেছে। মূল কাহিনীটা এখানে হচ্ছে। তো এই কি এই এই ক্রেডিটটা আমি আপনাকে দিতে চাই আপু, যে আপনার অবদান দেখেন আসলে টোটালি অনেক। তোমার, কারণ তুমি আসলে পরিশ্রম করেছো। আমরা শুধুমাত্র তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি আর কি। জি। এন্ড সিফাত ভাই আমার ক্লাস নিয়েছেন, আমি সিফাত ভাইকেও তার ক্রেডিট দিতে চাই। অবশেষে আমি আমার বাবাকে আমার এই সাফল্যের ভাগিদারটা উৎসর্গ বাবাকে করতে চাই। আব্বু আমার উপর খুবই বিশ্বাস রেখেছিলেন। এন্ড আমি যে ঢাকা আসবো, আমার উপরে তো ইনভেস্টমেন্ট। এন্ড কোনোদিন আমাকে কিছু বলেন নাই, উনি just বলতেন যে তুমি করো, তুমি পারবা। এন্ড আমি আমি আব্বুকে স্পেশালি খুব থ্যাংক জানাতে চাই তার বিশ্বাসের জন্য। যে বিশ্বাস তিনি আমার উপর রেখেছেন। আমার একটা বড় ভাই আছেন, আমি তার নাম যদি উল্লেখ না করি এটা অপরাধ হয়ে যাবে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল। উনি ঢাকা ভার্সিটিতে পড়েন। তো ওনার গাইডলাইন যদি না থাকতো আমি আসলে এখানে আসতে পারতাম না। তো ভাইয়াকেও আমাদের দৃঢ় ধন্যবাদ। বিশ্বাস যে তোমার বাবা এবং তোমার সোহেল ভাইয়া এবং তোমার যারা শুভাকাঙ্ক্ষী আছে শুভাকাঙ্ক্ষী ছিল, তারা সবাই তোমার এই লাইফ থেকে তোমার কথা শুনে তাদেরও অনেক অনেক বেশি বেশি। গর্বিত বোধ হচ্ছে। তো আমরা ঠিক এভাবেই চাইবো সামনের দিনগুলোতেও তোমাদের সবার সাফল্যের ধারা অব্যাহত থাকুক, এবং তোমরা উত্তরোত্তর সাফল্য অর্জন করতে থাকো জীবনের যে কোনো পর্যায়ে। এবং উদ্ভাসের সাথে তোমাদের পথ চলা কিন্তু একটা নতুন মাত্রা পেল তোমাদের এই সাফল্যের মধ্য দিয়ে। আমরা সামনের দিনগুলোতেও তোমাদের সাথে পথ চলতে চাই একসাথে, এবং তোমাদের খুশির একটু হলেও ভাগীদার হতে চাই। তো ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে, আবারও অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।